অভিনয়ের অ ক খ এই সিরিজের নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা নিয়ে বহু আলোচনা এর আগে হয়েছে, বহু কথা হয়েছে, বহু চর্চা হয়েছে। বিষয়টা হচ্ছে মেথড অ্যাক্টিং। আমাদের অভিনেতাদের প্রায়শই হামেশাই বিভিন্ন জায়গায় এই কথাটা শুনতে হয়, মেথড অ্যাক্টিং। তো এই মেথড অ্যাক্টিংটা আসলে কি? একজন অভিনেতা এর প্রয়োগই বা কিভাবে করবেন, বা এর চর্চা কি করে করবেন একজন অভিনেতা? এই প্রসঙ্গগুলোয় আসবার আগে আমরা একটু জেনে নিই যে এই বিষয়টা বা এই মেথড অ্যাক্টিং কোথা থেকে এলো কথাটা, বা এই মেথড তার উৎপত্তি কোথা থেকে। রাশিয়ান অভিনেতা পরিচালক কনস্টান্তিন স্ট্যানিস্লাভস্কি তিনি কাজ করতে করতে একটা মেথড তৈরি করেন, যার নাম তিনি দেন সাইকোটেকনিক মেথড। তো এই সাইকোটেকনিক মেথডের হাত ধরেই চলে আসে মেথড অ্যাক্টিং। তো আমরা এই মেথড নিয়ে বা এই সাইকোটেকনিকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আসবার আগে একবার ছোট্ট করে জেনে নিই কনস্টান্তিন স্ট্যানিস্লাভস্কি সম্পর্কে। কনস্টান্তিন স্ট্যানিস্লাভস্কি মস্কো আর্ট থিয়েটারের অভিনেতা পরিচালক। থ্রুআউট 19th সেঞ্চুরি যে পপুলার থিয়েটার হতো, ফর্ম এবং ক্যাটাগরির দিক থেকে তা হলো ভাদভেল, অপেরা, মেলোড্রামা এবং মিউজিক্যালস। এই সবকটা ফর্মেই যেটা কমন ফ্যাক্টর ছিল তা হলো ব্রড ইলাস্ট্রেটিভ পারফর্মেটিভ স্টাইল। তখন মনে করা হতো থিয়েটার স্টোরি টেলিংয়ের একটা স্পেস, এবং এই স্টোরি টেলিং অলওয়েজ বিগার দ্যান লাইফ। তাই একজন অ্যাক্টরের কাছে এক্সপেকটেশন থাকতো ফিজিক্যাল এম্বডিমেন্ট অফ ইমোশনস অর আইডিয়াজ, অথবা সহজ করে বললে অপেরাটিক অ্যাপ্রোচ কিংবা মেলোড্রামা। এরপর এলো নতুন ট্রেন্ড, রিয়েলিজম। এই রেভলিউশনের কি লিডার হলেন কনস্টান্তিন স্ট্যানিস্লাভস্কি। স্ট্যানিস্লাভস্কি প্রথম রিয়েলিস্টিক পারফরমেন্সের কনসেপশন বা ধারণা নিয়ে আসেন, যাকে বলা যেতে পারে আর্ট অফ রিপ্রেজেন্টেশন। An actor prepares building a character, creating a role তার সারা জীবনের অভিজ্ঞতার ফসল, এবং একজন অভিনেতার কাছে আকর গ্রন্থ। একজন ধর্মপ্রাণ মানুষের কাছে যেমন গীতা, কোরআন বা বাইবেল, একজন অভিনেতার কাছে স্ট্যানিস্লাভস্কির অ্যান অ্যাক্টর প্রিপেয়ার্স বইটি ঠিক তেমনই। তো এবার আমরা সরাসরি সাইকোটেকনিক মেথড নিয়ে আলোচনায় চলে যাব। তো আমরা চেষ্টা করব যত সহজে, যত সহজ করে এই বিষয়টা বলা যায় বা বোঝানো যায়। আমরা কয়েকটা পয়েন্টের মধ্যে দিয়ে যাব। তো এই মেথডের যদি আমরা পয়েন্ট করে সাজাতে শুরু করি, তাহলে দেখব যে প্রথম পয়েন্ট হচ্ছে গিভেন সার্কামস্ট্যান্সেস। প্রদত্ত পরিস্থিতি, মানে বাংলায় বললে দাঁড়াবে প্রদত্ত পরিস্থিতি, মানে আমি যে পরিস্থিতি পাচ্ছি, মানে অ্যাক্টর যে পরিস্থিতি পাচ্ছেন। অ্যাক্টর পাচ্ছেন বলতে কোথা থেকে পাচ্ছেন? প্লে থেকে পাচ্ছেন, মানে রিটেন টেক্সট থেকে পাচ্ছেন, আর প্রোডাকশন থেকে পাচ্ছেন। তো প্লে থেকে অ্যাক্টর যা যা পাচ্ছেন সেটাকে আমরা
ভাগ করতে পারি তিনটে ভাগে। এক হচ্ছে প্রিভিয়াস অ্যাকশন, মানে যে মুহূর্তের ঘটনাটার কথা বলা হচ্ছে বা যে দৃশ্যটা হতে যাচ্ছে বা নাটকে যে ঘটনাটা বলা হচ্ছে তার আগেও কোনো কিছু ঘটেছে, সেই ঘটনার সূত্র ধরে হয়তো কোনো মোমেন্ট তৈরি হচ্ছে, সেটা প্রদত্ত পরিস্থিতি, সেটা গিভেন সার্কামস্ট্যান্সেস। তো তাহলে এই গিভেন সার্কামস্ট্যান্সেস এর দুটো ভাগ, এক হচ্ছে প্লে, দুই হচ্ছে প্রোডাকশন। প্লের তিনটে ভাগ, তার মধ্যে প্রথম ভাগ বললাম প্রিভিয়াস অ্যাকশন, দ্বিতীয় ভাগ হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টস। এর মধ্যে পড়ে টাইম, স্পেস, মানে কোন সময়ে চরিত্রটা দাঁড়িয়ে আছে। সময় বলতে সেটা কোন যুগ হতে পারে, কোন সিজন হতে পারে, গ্রীষ্ম, বর্ষা ইত্যাদি। কোন সময় বলতে দিনের কোন সময় হতে পারে, দিন বা রাত, কোন সময় সেই ঘটনাটা ঘটছে, সমস্ত কিছু। এর সঙ্গে কোন স্পেসে, কোন জায়গায়, মানে সেটা ভারতবর্ষ না তার বাইরে, নাকি পশ্চিমবাংলার একটা প্রত্যন্ত গ্রাম না শহর ইত্যাদি, মানে কোন স্পেসে সেটা হচ্ছে সেটা। এবং চরিত্রের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয় বা এই যাবতীয় যে পরিস্থিতি, সেটা হচ্ছে এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টসের মধ্যে পড়ে। এটা গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে পোলার অ্যাটিটিউড। পোলার অ্যাটিটিউড বলতে বিষয়টা হচ্ছে যে আমরা যে কোনো এই ফিকশন তৈরি হয় কনফ্লিক্টের মধ্য দিয়ে, মানে একটা কনফ্লিক্ট বা একটা দ্বন্দ্ব থেকে পরিণতির দিকে ঘটনা এগোয়, এবং সেটাকে ভিত্তি করেই চরিত্র ঘটনার মধ্যে থেকে পরিণতির দিকে এগোতে শুরু করে, এবং এই কনফ্লিক্ট থেকেই তৈরি হয় অ্যাকশন। তো এটা গেল সাইকোটেকনিকের প্রথম পয়েন্টের প্রথম ভাগের 3টে ভাগ, প্লের দিক থেকে। আর প্রোডাকশনের দিক থেকে একজন অভিনেতা কি কি পায়, তার প্রদত্ত পরিস্থিতি কি, সেট, লাইট, কস্টিউম, মেকআপ, সমস্ত কিছুই সে পাচ্ছে। মানে এইগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু একজন অভিনেতাকে ভাবতে হবে। যেমন করে টেক্সটে দেওয়া সময়, টেক্সটে দেওয়া স্থান, তার সামাজিক অবস্থান, রাজনৈতিক অবস্থানের ওপর ভিত্তি করে অভিনেতা চরিত্রটা নিয়ে ভাববেন বা চরিত্র নির্মাণ করবেন, ঠিক তেমনভাবে প্রোডাকশনের দেওয়া জিনিসগুলোর ওপর ভিত্তি করেও তাকে ভাবতে হবে। কারণ আমি হয়তো একটা চরিত্র পেয়ে ভাবলাম যে আমি একটা তার মুদ্রা দোষ রাখলাম দাড়ি চুলকোনোর, কিন্তু দেখা গেল আমার চরিত্রের দাড়ি দেওয়া হলো না। বা আমি হয়তো ভাবলাম যে আমি চুরুটটা খুব একটা ব্যবহার করব অভিনয়ের ক্ষেত্রে, কিন্তু দেখা গেল আমাকে চুরুট দেওয়া হলো না, আমাকে সিগার দেওয়া হলো। অথবা ভাবলাম আমি চশমাটা ব্যবহার করব, দেখা গেল আমার চরিত্রে চশমা নেই। ঠিক একই রকম হতে পারে, আমি ভাবলাম ধুতি, অথবা পাওয়া গেল পাজামা। একই ঘটনা হতে পারে সেটের ক্ষেত্রেও, আলোর ক্ষেত্রেও। আমি একটা জায়গায় ভাবলাম, কিন্তু সেখানে হয়তো আলোক পরিকল্পক আলো দিলেন না, অতএব তার মতো করে আমাকে ভাবতে হবে। তো একজন অভিনেতাকে কিন্তু এই প্রথম একদম প্রাথমিক শর্ত হচ্ছে এই প্রদত্ত পরিস্থিতিগুলো মেনে নিয়েই প্রথম ক্যারেক্টার ডিজাইন করার ধাপ, মানে প্রথম ধাপ ফেলতে হবে। তার মানে আমরা কি বুঝলাম? সাইকোটেকনিক মেথডের প্রথম পয়েন্ট গিভেন সার্কামস্ট্যান্সেস, তার দুটো ভাগ, এক হচ্ছে প্লে, দুই হচ্ছে প্রোডাকশন। প্লে মানে টেক্সট আমাকে যা যা দিচ্ছে, একজন অভিনেতাকে যে যে তথ্য দিচ্ছে, সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা চরিত্র ভাববো। আর দুই, প্রোডাকশন থেকে আমি যা যা কিছু পাচ্ছি সেইগুলোর ওপর দাঁড়িয়েও আমার চরিত্রের ডিজাইন বা ক্যারেক্টারাইজেশনকে নিয়ে আমাকে ভাবতে হবে। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় পয়েন্ট, ইমাজিনেশন। এই প্রসঙ্গে এই ইমাজিনেশন নিয়ে আমরা একটা আলাদা এপিসোড করেছি, সেখানে বিস্তারিত বলা আছে। তবুও আমি যেহেতু সাইকোটেকনিকের 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করছি, তাই এখানে আমরা ছুঁয়ে যাব বিষয়টা।
স্ট্যানিস্লাভস্কি মূলত কি বলছেন? বলছেন যে সাবটেক্সট ভাবার কথা বলছেন। সাবটেক্সট কি? আমার কাছে যে টেক্সট আছে, আমি যে রিটেন টেক্সট পাচ্ছি, যে সংলাপ পাচ্ছি, যে ঘটনা পাচ্ছি নাটকে উল্লেখিত, তার বাইরেও আনটোল্ড কিছু জিনিস আছে, যে কথাগুলো হয়তো বলা হয়নি, কিন্তু বিটুইন দ্য লাইন্স সেই কথাগুলো কোথাও না কোথাও রয়েছে। সেইগুলো একজন অভিনেতাকে খুঁড়ে বের করতে হয়। যেমন ভাসমান বরফের একটা টুকরো হয়তো ওপরে দেখা যায়, সমুদ্রে বরফের পাহাড় যখন থাকে, তার চূড়োর একটু শৈলীর ছোট্ট একটা অংশ হয়তো দেখা যায়, অনেকটা দেখা যায় না। ঠিক তেমনই এই না বলা অংশ বা টেক্সটের ভেতরে লুকিয়ে থাকা অংশই কিন্তু বেশি। একজন অভিনেতা সেই লুকিয়ে থাকা অংশগুলো খুঁজে বার করবেন, মানে টেক্সটের মধ্যে লুকিয়ে থাকা অংশগুলো, সেইগুলোই সাবটেক্সট। এই অংশগুলোই একজন অভিনেতাকে চরিত্র নির্মাণ করতে সাহায্য করবে। মানে একটি সেলসম্যানের চরিত্র, টেক্সট ওই গিভেন সার্কামস্টেন্সেস, প্রথম পয়েন্ট বলছিলাম, সেখানে বলা আছে যে একটি 26 বছর বয়সী ছেলে, সে সকালবেলা একটি বাড়িতে হয়তো কলিং বেল বাজিয়ে ঢুকেছে, এইটুকুই টেক্সটে বলা আছে। এবার আমাকে ভাবতে হবে ওই 26 বছর বয়সী ছেলেটির অর্থনৈতিক অবস্থা কি, সে সেলসম্যান, তার মানে তার কি হতে পারে, তার বাড়িতে কে কে আছে, তার পড়াশুনোর ব্যাকগ্রাউন্ড কি, ইত্যাদি। এরকম ভাঙতে 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 আমরা যত ডিটেলে যেতে পারবো, মানে যদি সেই ছেলেটির বাবা মা থাকেন তাহলে একরকম, যদি সেই ছেলেটির বাবা মা থাকেন কিন্তু থেকে বাবা কোনো রকম কাজকর্ম করেন বা তিনিও রোজগার করেন তাহলে একরকম হবে, যদি না করেন তাহলে আর একরকম হবে। যদি ভাই বোন থাকে এবং ভাই যদি রোজগার করে তাহলে আরেক রকম হবে, যদি ভাই রোজগার না করে একরকম হবে। যদি বোন থাকে, সেই বোন যদি বিবাহিত হয় একরকম হবে, যদি অবিবাহিত হয় একরকম হবে। যদি সেই অবিবাহিত বোনের দায়ভার সমস্ত এই ছেলেটির ওপর আসে তাহলে আরেক রকম হবে। মানে এইরকম করে যত আমরা ভাঙতে পারবো সাবটেক্সট, যত গভীরে যেতে পারবো, তত সেই চরিত্রটা একজন অভিনেতার চেনা হয়ে উঠবে। সেই চরিত্রটার পরতে পরতে, তার রন্ধ্রে রন্ধ্রে তার সমস্ত ভালো লাগা মন্দ লাগা চেনা হয়ে উঠবে। এবার আসবো 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাকশন। না, এই অ্যাকশন মারামারি করা নয়। অ্যাকশন হচ্ছে তাই চরিত্র, প্রত্যেকটা চরিত্রের একটা অবজেক্টিভ আছে বা একটা গোল আছে। তো এই অবজেক্টিভকে অ্যাচিভ করার জন্য, সেই গোলে পৌঁছানোর জন্য ক্যারেক্টার যা করে সেটাই অ্যাকশন। এবার এই অ্যাকশন কেউ দুটো ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে বডি অফ অ্যাকশন আর একটা সোল অফ অ্যাকশন। আমরা কলিং বেল বেজেছে, আমি উঠে গিয়ে দরজাটা খুলছি। কলিং বেল বেজেছে, তার মানে আমার মাথায় আমি বুঝতে পেরেছি যে কেউ একজন এসেছেন, তিনি আমাকে ডাকছেন, দরজা খুলতে বলছেন। তাহলে এই দরজা খোলা ওটা অবজেক্টিভ। তো ওই কাজটার জন্য আমি
যদি উঠে যাই, গিয়ে ওই কাজটা করি, সেটা আমি ফিজিক্যালি করলাম, সেটাও একটা অ্যাকশন। কিন্তু যদি আমি না যাই, তাহলেও ওই কলিং বেলটা বাজার পর নিশ্চয়ই একজন অভিনেতা কলিং বেল বাজার আগে এবং বাজার পরে বা ওই সময়ে তার মধ্যে কিছু একটা চলবে। মানে যে কথাগুলো বললাম, যে কলিং বেল বাজছে, কেউ ডাকছেন, আমি দরজা খুলব অথবা খুলব না, এই যে প্রক্রিয়াটা, এটাও তো অভিনয়ের অঙ্গ। তাহলে আমি যদি উঠে না যাই, যদি আমার অবজেক্টিভ থাকে যে আমি উঠে যাব না, দরজা খুলব না, সেটাও আমার অবজেক্টিভ হতে পারে, মানে চরিত্রের অবজেক্টিভ হতে পারে, সেক্ষেত্রে আমি কিন্তু ফিজিক্যালি উঠে যাচ্ছি না। তার মানে আমার ফিজিক্যাল অ্যাকশন হচ্ছে না, কিন্তু আমার মনোজগতের একটা অ্যাকশন কিন্তু চলছে, সেটা সোল অফ অ্যাকশন। আমরা বহু অভিনেতাকে দেখি যে যারা হয়তো মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছেন না, বা যদি পর্দায় দেখি তারা হয়তো খুব ছোটাছুটি করছেন না বা কিচ্ছু করছেন না, একভাবে বসে আছেন চুপ করে, কিন্তু তার এনার্জি আমরা ফিল করতে পারছি। এই এই এনার্জি যেটা ফিল করতে পারছি বলছি, আসলে কিন্তু সেটা অ্যাকশন। তার মনোজগতের যে যা কিছু চলছে, যে ক্রিয়াটা চলছে, সেটা আমাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে। তাই অ্যাকশন মানে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাকশন নয়, এটা একজন অভিনেতাকে মনে রাখতে হবে। এই প্রসঙ্গে আমার খুব ইচ্ছে করছে সদ্য প্রয়াত ইরফান খানের নাম বলার জন্য। মানে উনি পর্দায় কিছু না করে তাকিয়ে থাকলেও কখনো মনে হয় না যে ড্র্যাগ করছে, পড়ে যাচ্ছে, স্থবির হয়ে যাচ্ছে, হয় না। তার কারণ ওই অ্যাকশনটা তার মধ্যে চলছে। তিনি হয়তো কিচ্ছু করছেন না, চুপ করে বসে আছেন, তাকিয়ে আছেন এক দৃষ্টে, কিন্তু ওই যে মনের ভেতর যে অ্যাকশনটা চলছে প্রতি মুহূর্তে, এটাও কিন্তু একটা অ্যাকশন। তো আমরা আশা করি এরপর থেকে এটা খেয়াল রাখবো, বডি অফ অ্যাকশন, সোল অফ অ্যাকশন। নাম্বার 3। এরপর 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইমোশনাল মেমোরি বা ইমোশন মেমোরি। আসলে সাইকোটেকনিক তো একটা বিজ্ঞান। আমরা যখন কোনো ইমোশনাল ঘটনার মধ্যে দিয়ে আমরা পাস করি, কোনো আবেগঘন মুহূর্তের মধ্যে থেকে আমরা যাই, সেটা আনন্দ হতে পারে, রাগ হতে পারে, হাসি, কান্না, নানা রকম অনুভূতি। তো সেইগুলো আমাদের জীবনে আমাদের আমাদের কিছু বায়োলজিক্যাল চেঞ্জেস আনে। তো স্ট্যানিস্লাভস্কি যেহেতু বলছেন যে একজন অভিনেতা আসলে চরিত্র হয়ে উঠতে পারে না, বা সেটা উদ্দেশ্যও নয়। টেক্সটে বর্ণিত চরিত্র যে সিচুয়েশনের মধ্যে আছে, সেই সিচুয়েশনটা একজন অভিনেতা ন্যারেট করেন এইমাত্র। তাহলে ওই টেক্সটে বলা সেই চরিত্রের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের মধ্যে তো অভিনেতা তার জীবনেও পড়েছেন। তাহলে সেই মুহূর্তটাকে সত্যি করে তুলতে গেলে সেই মুহূর্তের অনুভূতিগুলোও সত্যি হতে হবে। মানে একজন অভিনেতাকে ভাবতে হবে যে আমি যদি এইরকম একটা মুহূর্তে পড়তাম, তাহলে আমি কি করতাম, বা আমি কিভাবে রিয়্যাক্ট করতাম, আমার রিয়াকশন কি হতো।
আমি কিভাবে দুঃখ প্রকাশ, শোক প্রকাশ করতাম, বা কিভাবে আনন্দের বহিঃপ্রকাশ আমার কিভাবে হতো এই পার্টিকুলার মুহূর্তে। তো সেই বাস্তব জীবনের অভিনেতার নিজের জীবনের ঘটে যাওয়া সেই মুহূর্তগুলো, সেই ইমোশনাল মুহূর্তগুলোকে স্টোর করা এবং তাতে তার নিজের যে বায়োলজিক্যাল চেঞ্জেসগুলো হচ্ছে সেগুলো নোটিস করা এবং তার প্র্যাকটিস করা, সেইগুলোর প্র্যাকটিস করা, এইটা আসলে তিনি বলতে চাইছেন, এবং সেটার যথাসময় তার প্রয়োগ করা। যে কোনো ক্লাসিক চরিত্র বহু অভিনেতা বহুভাবে করেছেন, বহুবার অভিনীত হয়েছে। মানে আমরা যদি বিসর্জনের রঘুপতি বা জয়সিংহ ভাবি, তো বহু অভিনেতা ধারাবাহিকভাবে সেটা করেছেন। শেক্সপিয়ারের হ্যামলেট, লিয়ার, এই ধরনের, বা ম্যাকবেথ চরিত্র বহু অভিনেতা বহুবার বহুভাবে করেছেন। কিন্তু প্রতিটি অভিনয় তো এক হয়নি। এক হয়নি তার কারণ প্রত্যেক অভিনেতার তার নিজস্ব যে সত্তা, সেই সত্তা কিন্তু সেখানে কোথাও গিয়ে আরোপ করা হয়েছে। মানে সেই অভিনেতা ভাবছেন যে ম্যাকবেথের ওই পরিস্থিতিতে যদি আমি পড়তাম তাহলে আমি কিভাবে কি করতাম। অভিনেতা কিন্তু সেই সত্যিটাই প্রকাশ করার চেষ্টা করছেন। তাহলে 10 জন অভিনেতা নিশ্চয়ই একই রকমভাবে রিয়্যাক্ট করতেন না ওই অবস্থায় পড়লে। তাই ওই 10 জন ম্যাকবেথও আলাদা হচ্ছে। আসলে অভিনেতারা তাদের ওই ইমোশনাল মেমোরিকেই স্টোর করে যেগুলো রেখেছিলেন সেটাই ব্যবহার করছেন তার অভিনয়ে। 5 নম্বর পয়েন্ট, ম্যাজিক ইফ। হ্যাঁ, ম্যাজিক ইফ। যদি আমি ওই সার্কামস্ট্যান্সেসে পড়তাম, ওই পরিস্থিতিতে যদি আমি পড়তাম, মানে যদি আমি রাম হতাম, যদি সীতা আমার স্ত্রী হতো, যদি আমার স্ত্রীকে রাবণ নিয়ে যেত, যদি সেই রাবণের সঙ্গে আমায় যুদ্ধ করতে হতো, যদি আমি সেই যুদ্ধটা জিতে যেতাম, তো এইরকম হাজারো যদি বা ইফ। যদি আমি অযোধ্যার রাজা হতাম, যদি আমার পোশাক আশাক ওই রকম হতো, তো এইরকম প্রত্যেকটা যদি আমাকে ওই চরিত্রের দিকে এগিয়ে দেবে। ওই চরিত্রের সত্যের দিকে এগিয়ে দেবে। আসলে সাইকোটেকনিকের প্রত্যেকটা পয়েন্ট একটার সঙ্গে জুড়ে আছে। এই ম্যাজিক ইফ যে সিকোয়েন্স বা যে সিচুয়েশনগুলো আমাদের সামনে রাখবে, সেখানে আমরা আমাদের ইমোশনাল মেমোরিকে যদি ব্যবহার করি, তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াবে। মানে ম্যাজিক ইফ, আমি যদি রাম হতাম এবং রামের মতো সীতাকে পাবার জন্য রাবণের সঙ্গে যুদ্ধ করে রাবণকে যুদ্ধে হারিয়ে সীতাকে নিয়ে আসার পর যদি প্রজারা সীতার বিরুদ্ধে বলতো, এবং আমাকে যদি সীতার অগ্নি পরীক্ষা চাইতে হতো, মানে দিতে হতো, সেটা সীতাকে অগ্নি পরীক্ষা দেওয়ার কথা আমাকে বলতে হতো, তাহলে সেই মুহূর্তে ওই রকম একটা সিচুয়েশনে যদি আমি পড়তাম, তাহলে আমি কি করতাম। মানে আমি
ব্যক্তি আমি যদি ওই রকম একটা পরিস্থিতিতে পড়তাম, তাহলে যদি আমি সেই পরিস্থিতিতে পড়তাম তাহলে কি করতাম, সেটাই মানে সেটা করা, মানে সেটাকে ডেলিভার করাই কিন্তু অভিনেতার কাজ। মানে সেটাই বৈজ্ঞানিকভাবে ওই ইনে ট্রুথকে তাহলে সেটা কমিউনিকেট করবে। তো অনবরত এই যদি 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 এই প্রশ্নগুলো অভিনেতার রেখে যেতে হবে। ম্যাজিক ইফ, এই যদির জাদুই কিন্তু চরিত্রের কাছাকাছি একজন অভিনেতাকে পৌঁছে দেবে। এবার 6 নম্বর পয়েন্ট, কমিউনিকেশন। কমিউনিকেশন একজন অ্যাক্টরের ক্ষেত্রে এটা একটা বিরাট বিরাট কাজ। মানে আসলে তো কমিউনিকেট করাই, কিন্তু মনে রাখতে হবে অভিনয়ের সময় একজন অ্যাক্টরকে কিন্তু নানা রকম কমিউনিকেশন করতে হয়। কীরকম? যেমন একজন অ্যাক্টর তার সঙ্গে তার স্পেকটেটর মানে তার দর্শক শ্রোতার সঙ্গে কমিউনিকেট করেন। একজন অ্যাক্টর তার কো অ্যাক্টরের সঙ্গে কমিউনিকেট করেন। একজন অ্যাক্টর তার সেট, প্রপস, কস্টিউম ইত্যাদি যা যা কিছু আছে মঞ্চে তার সঙ্গে কমিউনিকেট করেন। একজন অ্যাক্টর অন্যান্য এলিমেন্ট মানে প্রোডাকশনের মিউজিক, লাইট ইত্যাদি যাবতীয় কিছুর সঙ্গে কমিউনিকেট করেন। হ্যাঁ, করেন। আপনাদের মনে হতে পারে যে একটা লিভিং অবজেক্টের সঙ্গে না হয় কমিউনিকেশন তৈরি করা যায়, মানে কো অ্যাক্টরের সঙ্গে কমিউনিকেশন হতে পারে, স্পেকটেটর দর্শক শ্রোতাদের সঙ্গে কমিউনিকেশন হতে পারে, কিন্তু একটা প্রপস বা সেট বা কস্টিউম এই জাতীয় জড় পদার্থের সঙ্গে কি করে কমিউনিকেশন হয়? হ্যাঁ, হয়। আপনি ভেবে দেখুন তো, আপনি প্রতিদিন যে বিছানায় যে বালিশে মাথা রেখে শোন, ওই বালিশটা যদি পাল্টে যায় একদিন, আপনার কি মনে হবে? আপনি কি সেটা রেকগনাইজ করবেন না, বুঝতে পারবেন না? আপনার অস্বস্তি হবে না? তাহলে ওই বালিশটার সঙ্গে আপনার একটা কমিউনিকেশন আছে, তাই আপনার অস্বস্তি হচ্ছে, তাই ওটাকে আপনি সেই মুহূর্তে আপনি রেজিস্টার করলেন। ঠিক তেমন একজন অভিনেতার মঞ্চের প্রত্যেকটা খুঁটিনাটি জিনিসের সঙ্গে কমিউনিকেশন গড়ে তুলতে হয়। কারণ আমি যদি এই মুহূর্তে পাওয়ার কাট হয়ে যায়, আমি কিন্তু জানি যে আমার সুইচ বোর্ডটা কোথায়। আমি অন্ধকারেই না হোঁচট খেয়ে ওই সুইচ বোর্ডে হাত দিয়ে মানে পৌঁছে যেতে পারবো। তাহলে আমি যদি আমার চরিত্র হতাম এবং এই ঘরটা যদি সেট হতো এবং সিচুয়েশনটা যদি ওই পাওয়ার কাটের হতো, তাহলে অভিনেতা হিসেবে আমাকে তো ওই কাজটা করতে হতো, হোঁচট না খেয়ে গিয়ে সুইচ বোর্ডে হাত দেওয়া। সেটা কি করে সম্ভব হতো যদি আমার এই সো কল্ড নন লিভিং অবজেক্টগুলোর সঙ্গে কমিউনিকেশন না থাকে? কমিউনিকেশন একজন অভিনেতার একটা মস্ত বড় গুণ বা যোগ্যতা বা এটা 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 প্রয়োজন। 7 নম্বর পয়েন্ট, অবজেক্টিভ, উদ্দেশ্য। An objective is the reason of our action. আসলে এই যে অ্যাকশন, ড্রামাটিক অ্যাকশন হোক বা মানে সোল অফ অ্যাকশন, বডি অফ অ্যাকশন, যে অ্যাকশনের কথা আমরা বলছিলাম, তার কারণ এই অবজেক্টিভ মানে উদ্দেশ্য বা গোল।
আমরা যদি একটা দৃশ্য ধরি, তাহলে প্রত্যেকটা দৃশ্যের একটা উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা দৃশ্যে সেই চরিত্রের একটা উদ্দেশ্য থাকে, একটা একটা গোল থাকে। যে গোল বা যে উদ্দেশ্যর দিকে চরিত্র মুভ করে, মানে সে অ্যাকশনে থাকে, তো সেই উদ্দেশ্যটাই হচ্ছে অবজেক্টিভ। 8 নম্বর পয়েন্ট, সুপার অবজেক্টিভ। মানে একটা দৃশ্যের যেমন উদ্দেশ্য আছে, সেই রকম গোটা নাটকটার একটা উদ্দেশ্য আছে। এই যে বৃহত্তর উদ্দেশ্য বা বৃহত্তর যে গোল, সেটাই হচ্ছে সুপার অবজেক্টিভ। একটা ছোট উদ্দেশ্য থেকে, একটা অবজেক্টিভ থেকে আমরা কিন্তু বা চরিত্র কিন্তু এগোয় সুপার অবজেক্টিভের দিকে। তাই অবজেক্টিভ এবং সুপার অবজেক্টিভ এই দুটো পয়েন্ট খুবই রিলেটেড। 9 নম্বর পয়েন্ট, কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন নিয়ে আমরা আলাদা করে একটা এপিসোড করেছি, কিন্তু যখন আমরা সাইকোটেকনিক নিয়ে আলোচনা করছি, সাইকোটেকনিকের 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করছি, সেখানেও কনসেন্ট্রেশন নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি। এখানে স্ট্যানিস্লাভস্কি বলছেন সার্কেল অফ অ্যাটেনশন। তিনি 3টে মনঃসংযোগের বৃত্তর কথা বলছেন। নাম্বার 1, সার্কেল নাম্বার 1, সার্কেল নাম্বার 2, সার্কেল নাম্বার 3। সার্কেল নাম্বার 1 তিনি কি বলছেন? তিনি বলছেন যে সেই বৃত্তটা শুধু নিজের চারপাশে, টকিং টু দ্য সেলফ, মানে নিজেকে ঘিরে একটা মনঃসংযোগের বৃত্ত তৈরি করা। আর তারপর মানে একটা স্মল সার্কেল অফ অ্যাটেনশন উনি বলছেন। তারপর আরেকটু বড় একটা মনঃসংযোগের বৃত্ত, যেখানে উনি বলছেন যে তুমি এবং তোমার সঙ্গে একজন বা দুজন সহ অভিনেতা, তারা ওই মনঃসংযোগের বৃত্তের মধ্যে এলেন। আর তারপর যে মনঃসংযোগের বৃত্তের কথা বলছেন সেটা আরো বড়। সেটা উনি বলছেন যে গোটা পৃথিবী, মানে পৃথিবী অর্থে উনি বলতে চাইছেন যে এই গোটা অডিটোরিয়াম, দর্শক সহ অভিনেতা, সমস্ত পুরো সম্পূর্ণটা নিয়ে। তার মানে যদি আমরা একটু টেকনিক্যালি ভাবি, বিষয়টা কি? আমি সিরাজউদ্দৌলা, তো আমার হাতে যে আংটিটা আছে সেটা সিরাজের, তার মানে এই হাতটা সিরাজের হাত। তার মানে সেই হাত এবং সেই শরীরে যে পোশাকটা পরা আছে সেটা তার, নবাবের। তো এইরকম করে নিজের চারপাশে একটা স্মল সার্কেল অফ অ্যাটেনশন তৈরি করা গেল। এবার এটা করতে করতে এই আমার পোশাকটা যেহেতু নবাবের, আমি তার মানে নবাব, তার মানে আমি যে বসে আছি সেটা নবাবের সিংহাসন, তার মানে আমার সামনে যে রয়েছে সে আমার পারিষদ। এইভাবে করে মনঃসংযোগের বৃত্তটা আরেকটু বাড়ানো হলো। আমার সহ অভিনেতারা সেই মনঃসংযোগের বৃত্তের মধ্যে ঢুকে পড়লেন। তাহলে আমি যদি সিরাজ হই এবং আমার পারিষদ যদি এরা হয়, তাহলে এই গোটাটা হচ্ছে সিরাজের রাজপ্রাসাদ। তার মানে এই সমস্তটাই সিরাজ এবং তার সময়কাল। মানে এইভাবে করে মনঃসংযোগের বৃত্তটা আরো বাড়িয়ে নেওয়া হলো, দর্শকদেরও তার মধ্যে অ্যাকোমোডেট করে নেওয়া গেল। এবার এটা বলতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে করতে ততটা সহজ নয়। দীর্ঘদিনের সাধনা এবং অধ্যাবসায়, তারপরও বারবার এই মনঃসংযোগের বৃত্তটা ভেঙে যায়। অত্যন্ত এক্সপিরিয়েন্সড অ্যাক্টর
অভিজ্ঞ অভিনেতা তারাও যখন মনঃসংযোগের বৃত্ত তৈরি করছেন নিজেকে ঘিরে, তারপর একটু একটু করে এই বৃত্তটা বাড়াচ্ছেন, বড় করছেন, করতে করতে হঠাৎ মঞ্চের কোথাও একটা ঠুক করে আওয়াজ, কোনো একটা আলোর ত্রুটি, বা কোনো একটা বাচ্চার কান্না, বা চিপসের প্যাকেটের খচমচ শব্দ, মনঃসংযোগের বৃত্তটা ভেঙে যায়, মুহূর্তে ভেঙে যেতে পারে। আবার একজন অভিনেতা সেই ছোট্ট বৃত্ত থেকে আবার শুরু করেন। এবার অভিজ্ঞ অভিনেতা বা ভালো অভিনেতারা এই মনঃসংযোগের বৃত্তটা অত্যন্ত দ্রুত তৈরি করে ছড়িয়ে দিতে পারেন, খুব দ্রুত করতে পারেন, এবং এটা তাদের দীর্ঘ অধ্যাবসায়ের ফসল। কিন্তু আমরা যারা কাজ শিখতে চলেছি, অভিনয় শিখতে চলেছি, তাদেরও তো এটা অভ্যাস করতে হবে। তো আমরা চেষ্টা করব ওই ছোট্ট একটা বিন্দু থেকে মনঃসংযোগের ফার্স্ট সার্কেল, যেটা প্রথম মনঃসংযোগের বৃত্তটা নিজেকে ঘিরে তৈরি করার, তারপর সেটা একটু বড় করার, তারপর আরো বড় করার। স্মল সার্কেল অফ অ্যাটেনশন, মিডিয়াম সার্কেল অফ অ্যাটেনশন আর লার্জ। তো এটাই বলছেন উনি, এই টেকনিকের কথা বলছেন উনি এই পয়েন্টে, কনসেন্ট্রেশন। এরপর ফাইনালি 10 নম্বর পয়েন্ট, থ্রু লাইন বা থ্রু লাইন অফ অ্যাকশন। মানে আমরা ওই গিভেন সার্কামস্টান্সেস, মানে প্রদত্ত পরিস্থিতি থেকে শুরু করে পরপর যে যে বিষয়গুলো আলোচনা করলাম, গিভেন সার্কামস্টান্সেস, অ্যাকশন, ইমোশন মেমোরি, ম্যাজিক ইভ, কনসেন্ট্রেশন, সাবটেক্সট মানে ইমাজিনেশন, এই সমস্ত কিছু কিন্তু যদি আমরা একটু ভেবে দেখি তাহলে দেখব যেটা একটা সুতোয় বাঁধা, আলাদা করে কোনো একটা কিন্তু চর্চা করা যাবে না। একটা কাজ করতে গেলে তার সঙ্গে সম্পৃক্ত আরও একটা, প্রত্যেকটা জিনিস কিন্তু সুতোর মতো, মানে মালার মতো, রাদার প্রত্যেকটা যেন এক একটা ফুল। তো এইরকমভাবে একটা মালার মতো সবকটা একটা আরেকটার সঙ্গে আরেকটার সঙ্গে জড়িয়ে আছে। তো এই প্রত্যেকটা যখন আমরা একজন অভিনেতা হিসেবে এই প্রসেসের মধ্যে থেকে যাব এবং এই জার্নিটা যখন করব, এই পুরোটা মিলেই হচ্ছে থ্রু লাইন অফ অ্যাকশন। মানে এটাকে একটা স্পাইন বলা যেতে পারে। এটাই, এই কমপ্লিট প্রসেসটাই হচ্ছে থ্রু লাইন অফ অ্যাকশন। আসলে এই সাইকোটেকনিক বৈজ্ঞানিকভাবে একজন অভিনেতাকে আরেকটা চরিত্রের পার্সোনালিটিকে ক্যারি করতে শেখায়, বৈজ্ঞানিকভাবে শেখায়। আসলে আমরা যদি একটু ভাবি যে দুটো মানুষ আমাদের সামনে রয়েছে, দুজন মানুষ রয়েছে, এই দুজনকে একজনকে আরেকজনের থেকে আলাদা করা যাবে কিভাবে? পার্সোনালিটি দিয়ে, কারণ দুজনের পার্সোনালিটি আলাদা। অভিনেতার কাজ তো এটাই, একটা পার্সোনালিটিকে ক্যারি করা। মানে আমি আমার উপর আরেকটা চরিত্রকে ধারণ করলাম। তো এটা যে টেকনিক্যাল প্রসেসে হতে পারে, তার অত্যন্ত সায়েন্টিফিক প্রসেস হচ্ছে এই মেথড, সাইকোটেকনিক মেথড। যদিও এই স্বল্প আলোচনায় পুরো মেথডটা, পুরো প্রসেসটা বুঝিয়ে ফেলা হয়তো সম্ভব কিনা আমি জানি না, মানে অত্যন্ত কঠিন কাজ। কিন্তু আমরা সহজ করে বলার চেষ্টা করলাম, খুবই সহজ করে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলাম। বিস্তারিত আলোচনার অবকাশ নিশ্চয়ই থাকলো, কারণ এই সাইকোটেকনিক একজন অভিনেতা সারা জীবনের চর্চার বিষয়। সেটাই 15-20 মিনিটে আলোচনা করা মানে, যাই হোক, একটা চেষ্টা, একটা প্রয়াস, অন্ততপক্ষে একটা ধারণা দেওয়ার তো চেষ্টা, একটা ধারণা তো পাওয়া গেল যে সাইকোটেকনিক আসলে কি। তো এই আলোচনা বা এই চর্চা যাদের মনে হচ্ছে যে কাজের, অভিনয়ের ক্ষেত্রে কোনো রকম কাজে আসতে পারে, কাজে লাগতে পারে,
তাদের কাছে অনুরোধ যে আপনারা এই চ্যানেলটা দেখুন, বন্ধুদের বলুন। এবং আমার আরও একটা সিরিজ চলছে, এবিসিডি। এবিসিডি আসলে থিয়েটার ডিজাইনের ওপর, তার মেকিং এর ওপর একটা সিরিজ। আর এই সিরিজটা অভিনয়ের ওপর, অভিনয়ের অ আ ক খ। এই দুটো সিরিজই আপনারা দেখুন। আপনাদের যারা বন্ধু, যারা থিয়েটার বা অন্যান্য অভিনয়ের শিল্পের সঙ্গে জড়িয়ে, তাদেরকে দেখতে বলুন। আর যদি ভালো লাগে, যদি মনে হয় যে এই আলোচনাগুলো কাজের, তাহলে প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর পরের এপিসোডে আমরা এরকমই আরও একটা বিষয় নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন। Вот слушайте, значит, вы сейчас что вы делали, когда начали играть? Вы приспособлялись друг к другу или нет? Насколько возможно. Ощупывали друг друга или нет? Насколько возможно. Ориентировались или нет? Вот этому было мало. Вы уже начали, собственно, выкладывать каждый свое мнение, и вы выслушиваете, вы говорите, тот выслушивает, тот говорит. Скажите, в чем ваша ошибка? Вы шли по линии общения или нет? Или вы шли сразу, скрачили